নমস্কার। কবিমনের প্রিয় বন্ধুদের ভালোবাসার দাবিকে মেনে নিয়ে আজ আমি আপনাদের সামনে কবিমন লাইভে। আগেই বলে রাখি, আমি কিন্তু বাচিক শিল্পী নই, তেমন প্রথাগত কাব্যপাঠের শিক্ষাও আমার নেই। তাই আমার পরিবেশনা অন্যদের মতো তেমন শ্রুতিমধুর ও সুন্দর হয়তো হবে না, তবু আপনারা সঙ্গে থেকে ভরসা দিলে এবং ভুলভ্রান্তিগুলোকে একটু ক্ষমা সুন্দর চোখে দেখে পুরোটা সময় একটু সঙ্গে থাকলে হয়তো এই অনুষ্ঠান ঠিক এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার টানে। তবে শুরু করার আগে জানাই, বিগত কয়েক মাসে আমরা কবিমনের 3 জন কবি বন্ধুকে হারিয়েছি। তারা হলেন মহুয়া চক্রবর্তী রায়, গৌতম দত্ত ও অল্প কিছুদিন আগে আমরা সঙ্গীতা পালকে হারিয়েছি। তাদের অকাল প্রয়াণে আমরা মর্মাহত। কবিমনের পক্ষ থেকে জানাই তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা। এবারের লাইভের বিষয় জীবন। আসলে জীবন এমন একটা বিষয়, তার ব্যাপ্তি এত বিশাল, আর কবিমনের সদস্যরাও জীবনকে দেখেছেন নানান দৃষ্টিকোণ থেকে। অপূর্ব সব লেখা জমা পড়েছে। তাদের লেখায় প্রতিদিন কবিমন সমৃদ্ধ হচ্ছে। এমনি করেই চলুক সবার লেখনী। কবিমন তো আমাদের একটা পরিবার। আপনাদের পরিচিত লেখক বন্ধুদের কবিমনে আমন্ত্রণ জানান। কবিমন আরো বিস্তৃতি লাভ করুক আপনাদের সহযোগিতায় ও সমর্থনে, এই কামনা করি। এর আগে যারা লাইভে এসেছেন তারা সবাই লেখাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে পরিবেশন করেছেন। তাতে অনুষ্ঠান আরো অর্থবহ ও সুন্দর হয়েছে, কিন্তু আমি সেটা করিনি বা বলা ভালো করতে পারিনি। আমার লেখাগুলো যেভাবে জমা পড়েছে পরপর সেভাবেই দেখেছি, খুব একটা অদল বদল করিনি। ভাবছেন তো এ আবার কেমন হবে? সত্যি আমিও একটু সংশয়ে। দেখাই যাক না, কি বলেন? আপনাদের ভালো লাগা মন্দ লাগা ঠিক ঠিক জানাবেন, কিন্তু তাহলে আবার যদি কখনো আমাকে আপনারা লাইভে ডাকেন তখন সংশোধিত হতে পারবো। আমাদের জীবন এক আশ্চর্য অনুভূতি। জীবন আছে বলেই আমরা আছি। যুগে যুগে কত না কবি সাহিত্যিক জীবনের জয়গান গেয়ে গেছেন। তবু মনে প্রশ্ন জাগে, কোথা থেকে এলো এই জীবন? কোথায় লুকিয়ে আছে প্রাণের রহস্য? তবে একথা আজ প্রমাণিত, সূর্য যদি না থাকতো তবে পৃথিবীর বুকে জীবের সৃষ্টি সম্ভব হতো না। তাই জীবনের গান গাইতে হলে যে সূর্যের গানও গাইতে হয়। তাই তো
কবি বিশ্বরূপ ভট্টাচার্য জীবনের কথা বলতে গিয়ে সূর্যের কথা বলেছেন। তার কবিতা হে উদিত অংশুমালী, তার কবিতা দিয়েই শুরু করছি। কবি বিশ্বরূপ ভট্টাচার্যের কবিতা হে উদিত অংশুমালী। হে গ্রহে বেষ্টিত অবিরত শক্তি নির্গত সদা অবর্তিত পরম শক্তিশালী উদিত অংশুমালী, তোমার প্রভাতে প্রভাত প্রস্থানে হয় নিকষ রাত, তোমার কারণেই ফুল ও ফল বিরাজিত ভুবনে প্রাণী সকল, এই মৃত্তিকা নদী ও পর্বতমালা চারিপাশে সজ্জিত সব শস্য শ্যামলা, মুখরিত ওই বিশ্বলোক পাখির কুজনে, বিচিত্র সকল প্রাণীকুল তোমার ভুবনে, তুমি তো স্রষ্টা সকল জগৎ সংসারের, রয়েছে সঞ্চিত অন্তর্জাত শক্তি তোমার আধারে, এ ধরণী তল হতে বহু দূরে তোমার অবস্থান, অসীম বলে করেছ হেঠা জড়জীবের সহাবস্থান, পৃথ্বী চন্দ্র গ্রহ গ্রহাণুর বিন্যাসীয় আকর্ষণে, প্রাণের শুরু বা শেষ সবই তোমার নিয়ন্ত্রণে, শত সহস্র বছর পরেও ছন্দে অবিচল, অবিনশ্বর শক্তির উৎস সদা সচল, মহাজাগতিক সৃষ্টি ধ্বংস কর্মকাণ্ড ঘটনাচক্রে জর্জরিত বিশ্ব ব্রহ্মাণ্ড, সাক্ষী তুমি একাকী আপন অক্ষে, সদা উৎপন্ন অগ্নি নিয়ে বক্ষে, আরো কতকালের প্রদক্ষিণ, প্রতি প্রভাতে হও নবীন, কয়েকশো কোটি বছর আলোকিত চরাচর, পাখি গাইছে গান ব্যপ্ত কলপ্রাণ নিশা প্রস্থান, আগমন মধুর ভোরই। পড়লাম কবি বিশ্বরূপ ভট্টাচার্যের কবিতা, খুব সুন্দর লিখেছেন কবি। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগতি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। এ কবিতা কে না জানে, কবি সুকুমার রায়ের রচনা। তবে এখন কবি সুকুমার রায় নয়, সুকুমার ঘোষ। সুকুমার ঘোষ ভয়কে মিলিয়েছেন জীবনের সঙ্গে। আসুন শুনি ডক্টর সুকুমার ঘোষের রম্য রচনা। তার রচনার নাম ভয়। ডক্টর সুকুমার ঘোষের লেখা। আজ ভাবতে বসলাম, কি ভাববো সেটা ঠিক করলাম, আজ জীবনে ভয় নিয়ে ভাবা যাক। তো ভয় নিয়ে ভাবতে বসলে ভাবার কি আর মাথা মুন্ডু আছে? এর তো শেষ নেই। সারাটা জীবন ভয় ছাড়া আর কি কিছু আছে? কিন্তু লিখতে বসলেই আমার দৌড় শেষ, সেখানেও ভয়। কি আর লিখবো, কতটুকু আর লিখবো, কে কি ভাববে, সেটাও একটা মস্ত বড় ভয়। তার হেয়ালি নয়, লিখেই ফেলি। জন্মের পর থেকে ভয় আর ভয়, আসতে পিষ্টে ভয়। জন্মের পর ঠান্ডা যাতে না লাগে, মায়ের বুকের ওম, সময়ে সময়ে খাওয়ানো, ঘন ঘন কাঁথা পাল্টানো, পরের দিন গরম জলে কাঁচা, ডেটল, তারপর আরো কত কি সব বেবি পাউডার, লোশন, কপালের বাদিকে না কোন দিকে কাজলের ফোঁটা দেওয়া, যেন কারো নজর না পড়ে।
সবকিছুর মধ্যেই কাজ করে একটা ভয়। বাচ্চার ভবিষ্যতের জন্য মেডিক্লেম, ইন্স্যুরেন্স, লেখাপড়া ইত্যাদির জন্য তো কিছু করতেই হয়, সেটার পেছনেও ভয়। বাচ্চার কমাস পর পর কি সব ডোজ নিতে হয়, মায়েরা সব জানে, বাবারা সব লাটসায়, তো সেটাও নিতে হবে ভয়। গরমের জন্য একটা পাখা কিনে আনা হলো, সেটাও ভয়ে। শীত আসছে, শীতের কাঁথা কম্বল জোগাড় করা, সেই ভয়, পাছে ঠান্ডা লাগে। ভালো করে জন্মদিনটা তো করতে হবে, সেখানেও খরচের ভয়। তাই ভয়ে ভয়ে 6-7 মাস খরচ চেপে করতে হবে। কাকে বাদ দেব, কাকে নেব, সেটাও ভয়। বাবু আমার দেখতে শুনতে পায় কিনা, চোখ ঘোরাতে পারে কিনা, কান্না বা হাসিটা ঠিক হচ্ছে কিনা, সবই লক্ষ্য ভয়ে ভয়ে। বাবুর বুদ্ধিবোধটা কেমন হবে, সেই ভয়। ডাক্তার না মাস্টার, না কবি সাহিত্যিক, না ক্রিকেটার, ভেবে ভেবে মা বাবার ভয়ের আর অন্ত নেই। এখনো কিন্তু এই ভয় বাচ্চার কাছে সঞ্চালিত হয়নি। এসব সব বাবা মায়েদের ভয়। তারপর কিছুদিন পর থেকেই ভয় জিনিসটা কি সেটা বোঝানোর পালা বাবা মায়েদের। আর এই ভয়ে ভয়ে বসা, হামাগুড়ি দেওয়া শিখে গেছে। সেই একই ভয়, পড়ল রে, গেল রে, ভাঙল রে, তাকে নিয়েই ভয়। বাবু ওদিকে যেও না, ভয়, জিজি, বাপরে বাপ থেকে আরম্ভ হলো সেই ভয়। বাবু আমার কিছুই খায় না, দেখুন ডাক্তারবাবু, সেই একই জিনিস কাজ করে, ভয়। বাচ্চার ভয়ে না এসে বাচ্চার বাবা মার ভয় পর্যন্ত খানিক হলো। তারপর থেকে সারাটা জীবন ভয়কে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে চলতে হয়। আর এই ভয় থেকেই আমরা শিখি, জানি, সভ্য হই ইত্যাদি ভালো বিষয়গুলোর সাথে চরম হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা, অসামাজিকতা, অসভ্যতা, বর্বরতা, কৃপণতা ইত্যাদির মতো অজস্র খারাপ অগুণগুলোর অধিকারী হয়ে উঠি। আর অনেক ভয়কে যদি উপেক্ষা করা যেত, তবে এই পৃথিবীটা আরো অনেক সুন্দর ও মানুষে মানুষে যে বিস্তর বৈষম্য রয়েছে তা অনেকটা দূর করা সম্ভব হতো। কেমন লাগলো বলুন ডক্টর সুকুমার ঘোষের ভয়ের কথা? আর এই যে আমার পরিবেশনা, সেও কিন্তু বেশ ভয়ে ভয়ে। লাইভের শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন তো? কতজন থাকবেন সেও এক ভয়। আসলে জীবনের গতি কখন কোন পথে, সেটাও একটা ভয়। জীবন নদী বয়ে যায় তার নিজের ছন্দে ও গতিতে, বর্তমান দেখে যায় না বোঝা কেমন ছিল অতীতে। জীবনের এই অনিশ্চয়তা নিয়ে কবি দেবযানী দাশের কবিতা জীবনের গতিপথ। চলুন তবে কবিতায় যাই। কবিতার নাম জীবনের গতিপথ, লিখেছেন কবি দেবযানী দাশ। আছেন তো কবি? পড়ছি কবি দেবযানী দাশের কবিতা জীবনের গতিপথ। মানুষের জীবনটা একটা অদ্ভুত গতিতে চলে। মনের গভীরে হিসাব করে রাখা জীবনের গতিপথ বেশিরভাগ সময় বিপরীত গতিতে চলতে থাকে। কখনো হতাশা, কখনো বা শান্তির নিঃশ্বাস, কত মায়ের বুক খালি করা হাহাকার, মনের গভীরে ক্ষত লুকিয়ে রেখে অসম্ভব ভালো থাকার অভিনয়। কত শিশু
কেউ পিতৃহীন, কেউ বা মাতৃহীন হয়ে কত অসহায়। উফ, কত প্রেমিকা তার গভীর প্রেমকে গলা টিপে মনের এক কোণায় সযত্নে লুকিয়ে রেখে আরেকজনের সংসার হাসি মুখে দায়িত্বের সাথে পালন করে যায়। কোনোদিন কেউ তার মনের খবরের হদিশও রাখে না, না তার প্রেমিকও নয়। আসলে ভালোবেসে খুব যত্ন করে যেটা রাখা যায় সেটাই খুব সহজে হারিয়ে যায়। জীবন তার নিজের গতিতে চলতে থাকে, একেবারে সিলেবাসের বাইরে। এক একদিন এক একটা নতুন অধ্যায় শুরু হয়, নতুন অভিজ্ঞতা, ছন্দপতন। বেশ কিছুদিন ধরে সব মানুষের জীবনে আশ্চর্য এক অভিজ্ঞতা, গৃহবন্দী। আজ পৃথিবীতে হঠাৎ নেমে আসা এই পরিস্থিতিতে সমস্ত মানুষের জীবন অন্য আরেক গতিতে বয়ে চলেছে। শান্ত হও পৃথিবী, সুস্থ হও। আধপেটা খাওয়া, না খেতে পাওয়া মানুষগুলোকে ফিরিয়ে দাও তাদের আগের জীবন, ফিরিয়ে দাও তাদের আগের জীবন। ঠিক তাই, এখন আমরা সবাই তাই চাই। পৃথিবী শান্ত হোক, পৃথিবী সুস্থ হোক। ভালো লিখেছেন দেবযানী। কিন্তু আমাদের কানন্দী কবি কানন ব্রহ্ম জীবনের অনেক যন্ত্রণাময় দিকগুলির সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে এগিয়ে চলে আমাদের জীবন তা খুব পরিষ্কার করে বলেছেন তার কবিতায়। তার কবিতার নাম জীবন বেদ, রচনা কবি কানন ব্রহ্ম। রাস্তায় হাঁটলে দেখি সমতল পথটাও বন্ধুর। কুটির সাপের মতো ট্রাম লাইন চলে গেছে এরই ওপর দিয়ে। মাঝে মাঝে বিরাট গর্ত, হা করে আছে কিছু নরমাংসের আশায়। মাঝে মাঝে কিছু ছোট বড় ছেলে মেয়ে এরই মধ্যে ডুবে যায় আর বলে যেতে চায়, বন্ধ করো এই মরণ ফাঁদ। রাস্তায় গাড়ির অজস্র মিছিল, বাসের জানালায় বসে নাকে কাপড় চাপা দিতে হয়, বাতাসে ভাসে ডাস্টবিনের পচা গন্ধ। তবু আমরা মানুষ তো, আমাদের জীবন ক্ষণভঙ্গুর নয়। তাই এরই মধ্যে আছি ভালো। গাড়ি চাপা দেয়, আবার সেই গাড়ি চড়ে যাই সিনেমায়, থিয়েটারে, খেলার মাঠে। ভিড়ে পিষে মরি, কিন্তু হতাশ হই না। আবারও যাই, আবারও লাইনে দাঁড়াই। এই তো জীবন আজকের মানুষের। ঘুম থেকে উঠেই দাঁড়াতে হবে জগতের মুখোমুখি। পাঞ্জালরে অক্ষত দেহে বাড়ি ফিরে এসে ঘুমাও, যদি না আবার ধসে পড়ে বাড়ির ছাদ। আবার আগামী প্রভাতের সূর্যের ছোঁয়ায় ঘুম ভেঙে যদি ওঠো, তবেই তুমি মরণজয়ী বীর। এভাবে যে কটি দিন বাঁচবে, অবশ্য বাঁচা মানে নারী স্পন্দন, সে কটা দিনই তোমার। ডায়েরির পাতায় লেখা থাকবে তোমার জীবন ইতিহাস। তারপর একদিন হয়তো বোমার আঘাতে, নয়তো ছাদ ধসে, অথবা কোনো মরণ রোগে এই স্পন্দিত জীবন থেকে পাবে চিরবিশ্রাম। শোনো হে মানুষ, জীবন এরই নাম। শোনো হে মানুষ, জীবন এরই নাম। সত্যি কানন্দী, জীবন এরই নাম।
খুব ভালো লিখেছেন। তবু থাক না জীবনের যত যন্ত্রণা আর ভুল ভ্রান্তি, কেউ কেউ কিন্তু স্বপ্ন দেখে ওজন দরে আনবে কিনে সুখ আর শান্তি। যেমন আমাদের প্রিয় কবি অর্পিতা লিখেছেন কবিতা একঠাল ইচ্ছে। রচনা অর্পিতা রায়চৌধুরী। পড়ছি তার কবিতা একঠাল ইচ্ছে। তোদের হাটে যদি সুখ কিনতে পাওয়া যেত, যদি পাওয়া যেত রামধনু রঙের স্বপ্ন, বিক্রি হতো যদি মুঠো মুঠো শান্তি শাকসবজির মতো, হাঁটুর ব্যথা, চোখের ছানি ইত্যাদিদের বুড়ো আঙুল দেখিয়ে রোজ যেতুম মস্ত দুটো থলে নিয়ে সকাল সকাল। আর যেই বিশ্রী অভ্যেসের জন্য তোরা আমার উপর রোজ রাগ করিস, না মোটেও দরদাম করতুম না হিসেবে কেড়ে, বাজার করতুম মন ভরে। কিলো কিলো তরতাজা সুখ, শান্তি, স্বপ্ন, আহা কি খাসা। বাড়ি ফিরে গিন্নির হাতে থলে ধরিয়ে বলতুম, কি গো এই দেখো কি এনেছি। এরপরেও বলবে তোমার বর কিপটে। কতদিন মন ভরে খাইনি বলো দেখি, তোমার হেসেল থেকে আসা সেই জিভে জলানা গন্ধ কতদিন পাইনি। আজ জমিয়ে রাধো দেখি বউ, চিরতরে চক্ষু বুঝবার আগে একবারটি মন ভরে তোমার হাতের রান্না খাওয়াবে বউ। কত সুখ, কত স্বপ্ন, কত শান্তি। মৌসুমী চ্যাটার্জি লিখেছেন অর্পিতার সবক রচনা অনবদ্য, সত্যি তাই। কি সুন্দর ভেবেছেন কবি অর্পিতা। কিন্তু সত্যি সত্যি কি আর সুখ কিনতে পাওয়া যায়? সুখ বা শান্তি যদি বা কখনো জীবনে আসে, সে কিন্তু বড় ক্ষণস্থায়ী। সুখ শান্তিকে অনেক যত্ন করে আগলে রাখতে চেয়েছেন কবি লীনা চ্যাটার্জি। কবি লীনা চ্যাটার্জি আছেন কি? কবি লীনা চ্যাটার্জি সুখ শান্তিকে খুব যত্ন করে রাখতে চেয়েছেন, কিন্তু পারলেন কি? আসুন জেনে নিই তার কবিতা উপচ্ছায়াতে কবি লীনা কি বলেছেন। উপচ্ছায়া, কলমে লীনা চ্যাটার্জি। জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তির তালিকাটা আমার অসমান্তরাল বরাবর। প্রথমটা 3 পা হেঁটেই ক্লান্ত, আর দ্বিতীয়টা দীর্ঘ থেকে দীর্ঘতর। ভেবেছিলাম সুখকে পাশ বালিশ বানিয়ে জড়িয়ে ঘুমাবো, মাথার বালিশ করব ভালোবাসাকে। শান্তির সুগন্ধি আবেশ ছড়িয়ে দেব জীবনের কোণে কোণে। দুটো প্রজাপতির 4খানা পাখায় ভর করে এলো সুখ। বললাম, অনেক চাই যে, তোমরা ঝাঁকে ঝাঁকে এসো, আমি 2 হাত ভরে দেব। ওরা সেই যে গেল, আর ফিরে এলো না। বিন্দুবৎ ভালোবাসা এলো, হালকা নরম তুলোর মতো। ভাবলাম ভালো করে আসুক, এই রেণু রেণু তুলো দিয়ে তো মাথার বালিশ হয় না। আগের বারের মতো ভুল না করে ওইটুকুকে রেখে দিলাম মনের ভাঁজে।
সকাল থেকে সন্ধে ওইটুকুই আগলে রাখি নিজের কাছে, অপেক্ষায় থাকলাম আরো ভালোবাসার। কেবল ওইটুকু ছাড়া সবটাই আমার প্রত্যাশা হয়ে থেকে গেল। এক টুকরো শান্তি এলো, সাদা পায়রার মতো ধবধবে। ক্ষণিকের মধ্যেই কি যে হলো, কালো মোষের মতো একটা বিরাট ছায়া এসে তাকে ঢেকে দিল এক নিমেষে। সে বলল, জানো না মন, ওর সাথে আমার বৈরিতা অনুক্ষণ। বললাম, একটু মিটিয়ে নাও, ওকে যে আমার বড় প্রয়োজন। সে বলল, আমি এমনি ছায়া মেলে ওকে চিরকাল ঢেকে রাখবো আড়ালে। তুমি বইবে আমার যন্ত্রণা, ও কখন আসবে তুমি টেরও পাবে না। এক কথায় অপূর্ব, বারবার পড়তে ইচ্ছে করে এমন কবিতা। কিন্তু কবি কি আছেন? তবু জীবন এখন খুব যন্ত্রণাময়, হয়তো বা এখন বড় অসময়, তাই ঘিরে থাকে এত সংশয়। তাই তো কবি চিন্ময় বসু কলম ধরেছেন বর্তমান সময়কে, তার কবিতা এখন সময়। আসুন শুনি কবি কি বলেছেন। কবিতার নাম এখন সময়। চিন্ময়দা কি আছেন? কবিতার নাম এখন সময়, রচনা চিন্ময় বসু। সময় বিচ্ছিন্ন করে ভরে দেয় পাপ, কত পথে কত দিকে তার বিচিত্র গতি। ধ্বংস করে মুছে দেয় সংস্কারের পুরাতন সব অবরোধ। এখানেই মুক্তি নাকি এটা এখন প্রগতি? জরায়ু সিক্ত হয় ভালোবাসাহীন কামনার নিষ্ঠুর উল্লাসে। শিল্পের শূন্য ভাড়ারে আশাহত যৌবন মাথা খুঁড়ে অলিকাশ্বাসে। অসীম শূন্যতায় প্রেম আসে, মরে যায়, রেখে যায় বাসনার ক্ষত। শেষে একদিন বেদনায় ধ্বস্ত হয়ে মুছে যায়, থেকে যায় অন্ধকারে কালিমার মতো। স্মৃতিরা তবু থাকে রিক্ত হওয়া গহীন আধারে, তৈরি করে ব্যথাময় মিথ্যা অঙ্গীকারের আধার নির্যাস। বেঁচে থাকে ক্লান্তি মাখা ব্যর্থ পরিচয়। জং ধরা সেতার দ্বারে ওঠে না ঝংকার, পড়ে থাকে শূন্য ঘরে ক্লান্ত মৃতপ্রায় মানুষের মতো মাথা খোড়া ব্যর্থ অভিপ্রায়। শেষে একদিন মিশে যায় অনন্তের নীল শূন্যতায়। অসাধারণ রচনা। সময়ের প্রেক্ষাপটে কবি চিন্ময় বসু এভাবেই দেখেছেন জীবনকে। কিন্তু কবি মধুমিতা হালদার সুন্দর আনন্দময় জীবনকে উপলব্ধি করার পথ বলে দিয়েছেন তার একটি সুন্দর কবিতায়। তার কবিতার নাম কতই নামি দেখেছি যে। রচনা কবি মধুমিতা হালদার। কবি মধুমিতা আপনি আছেন তো? হ্যাঁ, কবি আছেন, খুব ভালো লাগছে। কবিতার নাম কতই নামি দেখেছি যে, রচনা মধুমিতা হালদার।
তুমি কি শুনেছ ঝর্ণার জলে উপল নুপুর টান? তুমি কি অনুভব করেছ মেঘের ভেতরে বৃষ্টি ধারার গান? তুমি যদি রাখো তোমার মনের দক্ষিণ দুয়ার খোলা, তবে তুমি পাবে মন হারানোর অবাধ দামাল হাওয়া। তুমি কি শুনেছ মেঘের পালকিতে যেতে যেতে চন্দ্রকলার গান? যদি মনের গহনে অনুভব করো, তবেই আসবে জীবন বোধের টান। তুমি কি দেখেছ আকাশ গাঙে চাঁদের তরুণী চলা? তুমি কি শুনেছ কখনো নীল আকাশে বকপাতিদের দানা বাওয়ার শব্দ? অরণ্য যখন বাতাসের সাথে করে কানাকানি, মন দিয়ে অনুভব করেছ কখনো তাদের সেই অপূর্ব সুরখানি? দেখেছ কি ঘন তিমির নিবিড় আধারে আকাশে তারাদের ঝিকিমিকি, আর তার মাঝখানে ছায়াপথের আঁকিবুকি? দেখেছ কি নীল আকাশের সাথে নীল সাগরের প্রেমের ছবি? ভেবেছ কি গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল হয়ে কিভাবে ভেসে আছে কোন অনন্তের মাঝে? নদীর জলে কান পেতে অনুভব করেছ কখনো সেই অলক্ষ জনের চরণ শব্দের? এই অনুভব করাটাই জীবন। এই মন ভরানো ধরার বুকে মানব জন্মই জীবন। মনের মধ্যেই সুন্দর আনন্দ ভরে নেওয়ার নামই জীবন। জীবন আছে বলেই আনন্দ ধারা বহিছে ভুবনে। জীবন আছে বলেই আনন্দ ধারা বহিছে ভুবনে। বাহ, কি সুন্দর কবিতা, তাই না? খুব ভালো লাগলো কবি মধুমিতা। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। কবি মাইকেল মধুসূদন দত্তের এই কবিতা তো আমাদের সবার জানা। মৃত্যু ভয়কে জয় করে জীবন যুদ্ধে জয়ী হওয়ার মন্ত্র শুনিয়েছেন কবি নিবারণ চন্দ্র দাস। কবি নিবারণ চন্দ্র দাস প্রায় রোজই কবিতা দেন, সুন্দর কবিতা লেখেন। তিনি শুনিয়েছেন কবিতা জীবন তৃষ্ণা, রচনা কবি নিবারণ চন্দ্র দাস। যদি থেমে যায় রক্তের স্রোত শিরার ধারণীতে, যদি থেমে যায় শ্বাস প্রশ্বাস তবু অবধারণীতে, যদি দেখো শুধু মৃত্যু মিছিল ধ্বংসের চোরাবালি, অন্তরে তার সুপ্ত জীবন সুকঠিন বলশালী। জীবনের পিছে ধাবিত মরণ সতত সে অবিচল, মরণের থাবা নিশ্চিত জানি করি যত কোলাহল। কত হানাহানি কত কারাকারি হেরিহেটা চলমান, আপনার তরে সতত দখল মরুমরিচিকা পান। যত ভেদাভেদ রশি টানাটানি সচল জীবন ভর, মরণের পারে হয়ে যায় ফিকে শত বন্ধন দৌড়। কুলীয় কামিন গৃহী মুসাফির শ্রমিক মালিক সবে, জীবনের প্রান্তে মরণের ক্ষণে নিথর নীরব রবে। জাত বেজাতের করি হানাহানি দখলি তামামা যত, জীবন বোধের স্বচ্ছ মননে শির চির অবনত। মহাকাশ মাঝে অন্ধ গহ্বরে কত শত তারা রাজি, হয়ে দিশাহীন সতত বিলীন ভুলে সব কারসাজি। সাগর গহীনে শতেক জীবন আধারের কারাগারে, তবু জেগে রয় করে সংগ্রাম শুধু জীবনের তরে। জীবনের ধারা সদা বহমান, জীবন সদা জাগ্রত,
মরণের হাতছানির আড়ালে সচল জীবনব্রত, জীবন মরণ যেন চিরসখা মননে অনুভবে, মৃত্যুর ভয় কর যদি জয়, জীবন সচল রবে। জীবনের তরে সাধ্য সাধনা, মরণের যদি দড়ি, আড়ালে দাঁড়ায় অমোঘ সত্য, ডোবায় জীবন তরি। আড়ালে দাঁড়ায় অমোঘ সত্য, ডোবায় জীবন তরি। খুব ভালো লিখেছেন কবি নিবারণ চন্দ্র দাস। এবার পড়বো একটা ছড়া, আমাদের মদন চক্রবর্তীর লেখা। তার ছড়ার নামও জীবন, রচনা মদন চক্রবর্তী। মদনদা আছেন নাকি? পড়ছি মদন চক্রবর্তীর ছড়া জীবন। ভালো সময় খারাপ সময় সবার জীবনে আছে, ভালো সময় খারাপ সময় সবার জীবনে আসে, সাহস করে যে লড়ে যায় সেই হাসে শেষে। দুঃখ কষ্ট সবার আসে, ভাঙতে নেই তাতে, ধৈর্য ধরে এগিয়ে গেলে ফল পাবে হাতে নাতে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে যে, আগামীর দিনে উন্নতির পথ খুঁজে পায় সে। ভেঙে পড়লেই জীবন শেষ, শুধু কাঁদতে হয়, এক মনে খেটে গেলে সুখ ফিরে পায়, এক মনে খেটে গেলে সুখ ফিরে পায়। এমনি সুন্দর সুন্দর ছড়া মাঝে মাঝেই আমাদের উপহার দিয়ে থাকেন কবি মদন চক্রবর্তী। ঠিকই বলেছেন কবি মদন চক্রবর্তী, ভেঙে পড়লেই জীবন শেষ। এমনি এক ভেঙে না পড়ার জীবন সংগ্রামের গল্প শুনিয়েছেন কবি জ্যোতিশ্রী মণ্ডল তার কবিতায়। কবি জ্যোতিশ্রী মণ্ডল আছেন? কবি জ্যোতিশ্রী মণ্ডলের কবিতার নাম জীবন যুদ্ধ। ভালোবেসে বিয়ে করেছিল মা, বাবা নেয়নি মেনে। বরের সাথেই ঠাঁই হয়েছিল শ্বশুর বাড়ির এক কোণে। কিছুদিন যেতে না যেতেই সন্তান এলো কোলে, খরচ বাড়ছেই বলে যাতনাও শুরু হলো। একদিন তাকে নানা অজুহাতে ঘর থেকে বের করে দিল। একলা সে মেয়ে ছেলে কোলে নিয়ে কোট চত্বরে এলো। সেথায় কদিন থাকার পরে নরপশুরা তার সুযোগ নিতে এলো, সেই স্থানও তাকে ত্যাগ করতে হলো। এবার সে এক পোড়ো বাড়ির এক জানালায় আশ্রয় নিল। মা ও ছেলে মিলে জানালায় থাকে, সামান্য কিছু রোজগার করে কোনো মতে বেঁচে আছে। ইটের উনানে রান্না করে, রোদে পুড়ে জলে ভিজে থাকে। এর নামে কি জীবন? খুব জানতে ইচ্ছে করে। এই জীবন যুদ্ধ করেও মেয়েটি যায়নি দমে। ছেলেটিকে সে পড়াচ্ছে ইংলিশ মিডিয়ামে, আবার আদর করে গাছতলাতে বাচ্চার জন্মদিন করে। মেয়েটি এখনো লড়াই করেও ওইখানেতেই থাকে। খুব সুন্দর জীবন যুদ্ধের গল্প শুনিয়েছেন তার কবিতায় কবি
জ্যোতিশ্রী মণ্ডল। ভালো লিখেছেন কবি। জীবন আছে বলেই জীবনের জয়গান গাই, না থাকে যদি জীবন তবে আমিও তো নাই। আমি আছি বলেই নানা অনুভবের স্পন্দন, জীবনে জীবন মিশে রচিছে মহাজীবন। সেই মহাজীবনকে আবাহন করেছেন কবি মিলিহীরা তার অনিন্দ সুন্দর কবিতায়। তার কবিতার নাম হে মহাজীবন। কবি আছেন তো, কবি মিলিহীরা? জীবন আসলে কেমন? চৌকো কিংবা গোল, বিরাট অথবা ক্ষুদ্র, মহান নতুবা হীন, যা হোক তা হোক, জীবন কিন্তু জীবনই সবশেষে। দুই গোলার্ধে ভাগ হয়ে থাকা পৃথিবীটা বয়ে নিয়ে চলে অবিরাম প্রবাহ, স্পন্দন প্রিয় অনিরুদ্ধ সাবলীল জীবনের। গঙ্গা, ভলগা, মেকং, ইয়াংসি, মিসিসিপি কিংবা ব্রহ্মপুত্রে জমে থাকা ফুঁসে ওঠা অযুত তরঙ্গ গান গায় একই জীবনের। অন্তহীন জীবন প্রবাহে মিশে যায় আমি, তুমি, সে। খন্ড ক্ষুদ্র বিচিত্র অস্তিত্ব নিয়ে আসলে বয়ে যায় একটি জীবন, সমগ্র নিটোল অবিচ্ছেদ্য মহান জীবন। অরণ্যে সমাজে দাবানল যদি লাগে, পুড়ে যায় গোটা জীবন, জীবনই তো পড়ে অবশেষে। যে জীবন নদী কল্লোলিনী তরঙ্গিনী হয়ে মহাসমুদ্রে মিশে যাবার স্বপ্নে বিভোর, তার পার কিন্তু ভেঙে যাচ্ছে দেখো। ভাঙছে লোভ, হিংসা, বিদ্বেষ, অসুয়ারে বিষে। যদি জীবনকে ভালোবাসি, আমার অহল্যা ওর এলিজাবেথকে সখী বলে ভাবে, সীমা ভেঙে দেওয়া খরা বন্যা মারিও মরকে, উদ্বেগে করুণায় দায়িত্বে অস্থির পদক্ষেপে একই স্মরণীতে এসে দাঁড়ায়। শ্বেত কৃষ্ণ দীর্ঘ খর্ব উচ্ছল সংযমী অনিঃশেষ নিত্য উদ্যমী বিচিত্র জীবন। জীবনে জীবন যদি যোগ হয়ে যায়, মিলে যায় প্রাণে প্রাণে অসংখ্য অগণন পুঞ্জ পুঞ্জ অস্তিত্ব, পুষ্ট করে চলে অনিন্দ উজ্জ্বল মহাজীবনকে। যে যেখানে থাকি বা আছি, এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি তারই অংশ হয়ে আছি, এ মহাজীবনের অনুপরমাণু হয়ে। যে যেখানে থাকি বা আছি, এই প্রান্ত থেকে ও প্রান্ত অবধি তারই অংশ হয়ে আছি, এই মহাজীবনের অনুপরমাণু হয়ে। কবি মিলিহীরার এমন কবিতা মহাজীবনের উপলব্ধি সত্যি মুগ্ধ করে। কিন্তু অল্প কথায় জীবনকে সুন্দরভাবে প্রকাশ করার মুন্সিয়ানা দেখিয়েছেন কবি স্বপ্না কুণ্ডু। একটা ছোট্ট কবিতা লিখেছেন, কিন্তু খুবই সুন্দর। কবি স্বপ্না কুণ্ডু, আপনি কি আছেন? পড়ি আপনার কবিতা। এই তো জীবন, রচনা স্বপ্না কুণ্ডু। মেঘরোদ্দুর আকাশ আমার জীবন 12 মাস, দুঃখের মাঝেও খুঁজে চলা ভালো লাগা একরাশ। একটু অভিমান, একটু মন খারাপ, একটু চোখের জল, বেলা শেষে দুটি হৃদয় বলে এবার ভালো থাকি চল।
কি সুন্দর জীবনের মিষ্টি প্রকাশ, তাই না? কবি স্বপ্নাকুণ্ডু, আপনি আরো লিখুন, কবি মন সমৃদ্ধ হোক। রবীন্দ্রনাথের শ্যামা নিত্যনাট্যের উত্তীয়কে মনে পড়ে? তরুণ উত্তীয়ের স্নিগ্ধ প্রেম স্বীকার করতে পারেননি শ্যামা, কিন্তু কবি স্বপন মজুমদার জীবনকে উত্তীয়ের ভালোবাসার সঙ্গে মেলাতে চেয়েছেন তার কবিতা ভালোবাসার পাঁচালীতে। কবি স্বপন মজুমদার, আপনি কি দেখছেন? আসুন শুনি কি বলেছেন কবি। কবিতার নাম ভালোবাসার পাঁচালী, রচনা স্বপন মজুমদার। যে ভালোবাসার মাধুরী জীবন পাত্র উচ্ছলিয়া পেয়েছিল আজও মন মন্দিরে, হৃদয়ের অন্তঃপুরে গুনগুন করে গায়ে প্রেমিক উত্তীয়, সে কি আমি? আমিও গেছিলাম ভেসে প্রেমের জোয়ারে বাঁধন খুলে, ছিলাম সেই জনপদে, জানতাম না ন্যায় অন্যায়, শুধু ভালোবেসে হয়েছিলাম ধন্য। তারপর গেছে কেটে কত যুগ, প্রহরীর প্রহরা, তবু অম্লান সেই প্রেম দিনান্তে একে একে স্মরণে আসে সেই মায়ার হরিণীকে যে থাকে নিজ মনে। আমি শুধু বাঁশির সুরে ছুঁয়ে যাই তার কিশোরী মন। জানি ভাঙবে স্বপ্ন, সুখ স্মৃতিক্রমে হবে বিলীন, তবু অস্ফুট বলি বারবার ভালোবাসি, ভালোবাসি। খুব সুন্দর ভালোবাসার পাঁচালী লিখেছেন কবি স্বপন মজুমদার। আবার এটাও ঠিক, সব ভালোবাসা ঠিক উত্তীয়ের ভালোবাসা নয়। অসহায় বিপদগ্রস্ত মানুষের জীবন যুদ্ধে পাশে থাকাও তো ভালোবাসা। মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করার আরেক নামও তো জীবন। সেই জীবন যুদ্ধ ও জীবনকে ভালোবাসার এক কাহিনী শুনিয়েছেন আমাদের আরেক প্রিয় কবি মৌসুমী চ্যাটার্জি। তার গল্পের নাম গাছবাড়ি, রচনা মৌসুমী চ্যাটার্জি। সকাল থেকে আকাশের মুখ ভার, চৌকিতে বসে ভাবছিল ভীম সর্দার আজকের পর কি হবে। সামুদ্রিক ঝড়ের দাপটে ভিটে মাটি, ধান জমি, গাই গরু সবই তো ভেসে গেছে। স্থানীয় বিজ্ঞান মঞ্চের সহায়তায় তবু একবেলা করে পেটের ভাতটুকু জুটছিল, আরেক বেলা বাবুদের দেওয়া শুকনো মুড়ি বাতাসাটুকু সম্বল করে দিন গুজরান হচ্ছিল। বিডিও সাহেব একদিন এসে সব সরজমিনে খতিয়ে দেখে গেছেন, সাহায্যের আশ্বাসটুকু দিয়েছেন, কিন্তু কাজের কাজ আর কিছু হয়নি। এদিকে ইছামতি, কালিন্দী নদী ফুলে ফেপে উঠেছে, গ্রামের পর গ্রাম জলের তলায়। নদীবাঁধের খানিকটা অংশ চরের মতো জেগে রয়েছে, তাতেই সবাই আশ্রয় নিয়েছে। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তো বেঁচে থাকতেই হবে। রোজ সকালে আলো ফুটলে এক বুক আশা নিয়ে একবার চারদিক চোখ বুলিয়ে দেখা অকুল জলরাশি কিছু কমলো কিনা। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আজ সকালে কমলবর দাদা ও মুজিবর গাজী ভাই এসে সবাইকে পলিথিনের বড় বড় চাদর দিয়ে বলে গেলেন ওনাদের কমিউনিটি কিচেনের আজই শেষ দিন, তাই দুপুরে খাবারের পর যা কিছু বাঁচবে সব মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হবে। রসদপত্র প্রায় শেষ। উপরন্তু আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর কত ক্ষয়ক্ষতি হলে, আর কত প্রাণহানি হলে
প্রকৃতির রোষ শান্ত হবে জানে না সুন্দরবনের মানুষগুলো। সবকিছু ভেসে চলে গেছে, শুধু চৌকিটা তুলে এনে ভীম সর্দার বাবলা গাছে শক্ত করে বেঁধে মাচা বানিয়েছে। পলিথিনের চাদর দিয়ে মাচার মাথাটুকু ঢাকতে গিয়ে নিজের অজান্তেই 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। নিজে উপসী থাকা একরকম, কিন্তু পরিবারকে অভুক্ত রাখা যায়? হে ঈশ্বর, জীবনের সব আশাটুকু কি এবার শেষের পথে? বেলা বেড়ে যায়, খাবারের ডাক পড়বে এবার। মাচা থেকে নামতে যাবে, হঠাৎ দেখে মুজিবর আসছে একজন দীর্ঘদেহী সৌম্যদর্শন পুরুষকে নিয়ে। পরিচয় পাওয়া গেল উনি বিজ্ঞান মঞ্চের প্রেসিডেন্ট। ভীম সর্দার অবাক চোখে চেয়ে থাকে। উনিও স্তব্ধবাক হয়ে যান তার শিল্প নৈপুণ্যে, সৃজনশীলতায়। সবাই সৌরভ বাবুর কাছে আবেদন জানায় আরো কিছুদিন কিচেন চালানোর। তিনি এক লহমায় ফোন করে চারদিক দেখিয়ে লাইভে বর্ণনা করতে থাকেন। দেখুন আপনারা, এক রাতের জন্য কয়েক হাজার টাকার বিনিময়ে আপনারা গাছ বাড়িতে থাকতে যান, আর এখানে কি অপরিসীম কষ্টের মাঝে জীবনের তাগিদে মানুষ গাছ বাড়িতে বাস করতে বাধ্য হচ্ছে। আপনারা এখানে আসুন, এই স্থাপত্যকে চাক্ষুষ করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, নিত্যবেরিয়ার মানুষকে অনাহারের মৃত্যুর হাত থেকে বাঁচান। 50,000 টাকার আর্থিক সাহায্য তুলে দেন কমল বরের হাতে। বলে, কিচেন এখন বন্ধ হবে না। আমার লাইভে প্রচুর মানুষ সাড়া দিয়েছেন, দেশ বিদেশ থেকে সাহায্য আসবে, চিন্তার কোনো কারণ নেই। ভীম সর্দার সৌরভ বাবুর দুটো হাত জড়িয়ে ধরে, কৃতজ্ঞতা ছলকে ওঠে তার আনন্দশ্রু হয়ে। আপনি কাঁদছেন? ভীম সর্দার মাথা নামিয়ে বলে, ও কিছু না, নবজীবনের স্রোত। কি সুন্দর কথা, নবজীবনের স্রোত। অনেকেই কিন্তু কথা দিয়েছিলেন লাইভে থাকবেন, কিন্তু তাদের অনেককেই দেখতে পাচ্ছি না। দেখতে পেলে খুব ভালো লাগতো। যা হোক, হয়তো অনেকে ব্যস্ত আছেন নানান কাজে। মৌসুমী চ্যাটার্জির সুন্দর গল্প শুনলাম। ভীম সর্দারের কথাটা মনে থাকবে, নবজীবনের স্রোত। এই জীবন স্রোতে কত যে ওঠা পড়া, কত বৈপরীত্যের সহাবস্থান, তা সত্ত্বেও জীবন প্রদীপের আশার আলো জ্বালিয়ে রাখতেই হয়। এমন কথাই খুব সুন্দরভাবে বলেছেন কবি সুতপা বিশ্বাস ঘোষ। তার কবিতার নাম জীবন। কবিতা জীবন, রচনা কবি সুতপা বিশ্বাস ঘোষ। জন্ম মৃত্যুর বাধা ধরা প্রেম, অনন্ত এক কোলাজ। প্রতিদিনের ভাঙা খরা তুমি, নাট্যশালার সাজ। আমার মায়ের ঋণী ছিনে চুরি, বাবার শ্রান্ত শরীর। গাইটি চালানো শ্রমিক তুমি, তুমি কিরণ রবির। তুমি কখনো নদী, কখনো সাগর, অপার মহিমাধারী। রাস্তার ধারে ঝুপড়িতে থাকা তেলচিতে ছেঁড়া শাড়ি। বেকার যুবকের হতাশাও তুমি, কৃষকের ভুকা পেট। চিন্তা কি আছে, চালাও পানসি, দুয়ারে দাঁড়ায় ভেট। তুমি নেহেরু, তুমি সুভাষ, বিপরীত মেরুকরণ। হিসাব মেলাতেই কেটে যায় বেলা, বিফল দিন যাপন। তোমার জন্য ক্ষমতা দখল, জমি নিয়ে কারাকারি। মাতৃভূমিকে বেচে দেয়, তবু হয় না তো বাড়াবাড়ি। তোমাকে নিয়ে কবির কবিতা, সুরের জাদুতে মেশা। রং তুলি আর কাগজ কলমে
শিল্পী ধরায় নেশা। তুমি আছো তাই ঘুম ভাঙে রোজ, পৃথিবীটা লাগে ভালো। অন্যায় অবিচারে ভরে আছে তবু জাগে যে আশার আলো। তুমি আছো তাই ঘুম ভাঙে রোজ, পৃথিবীটা লাগে ভালো। অন্যায় অবিচারে ভরে আছে তবু জাগে যে আশার আলো। না, কবি সুতপা বিশ্বাস ঘোষ নানা অন্যায় অবিচারের মধ্যেও ভালো কিছুর আশা ছাড়তে পারেননি। কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও আশাবাদী। তবু মাঝে মাঝে জীবনের যন্ত্রণা এমন অস্থির করে তোলে, তখন মনে হয় না, আর পারা যাচ্ছে না। তেমনি জীবন যন্ত্রণার উপলব্ধি কবি প্রশান্ত দাসের কবিতায়। তার কবিতা এখন জীবন, লিখেছেন প্রশান্ত দাস। এখন জীবন শুধুই যন্ত্রণাময়, বেঁচে থাকতে যেন ভীষণ কষ্ট হয়। বেঁচে থাকতে সবারই তো ইচ্ছে হয়, এখন বাঁচার থেকে মরণ সে মনে হয়। অভাবের সংসারে জন্মেছিলাম, অভাবের মধ্যেই বেড়ে উঠেছি। স্কুল কলেজে পড়ার সময় পরের ঘরে বাকাল খেতেছি। বাগাল থেকে মনীষ হয়েছি, যৌবনে এসে সংসার করেছি। সংসারের খরচ রোজ বেড়েছে, রোজগার না বাড়াতে পেরেছি। অভাবের সংসারে সন্তান জন্মেছে, তাদের কোনো রকমে মানুষ করেছি। সময় ছেলে মেয়েদের বিয়ে দিয়েছি, তাদের সংসার তাদেরকে বুঝিয়ে দিয়েছি। কর্মক্ষমতা চলে গেছে, এখন কাজ আর করতে পারি না। অভাব এখন সুতীব্র হয়েছে, দুবেলা ঠিক মতন খেতে পাই না। 1000 টাকা বার্ধক্য ভাতা আর রেশনে 10 কেজি চাল গম, 10-12 দিন ভাত রুটি চলে, মাসের শেষে যোগানে পড়ে কম। ছেলে মেয়েদের কি দোষ দেওয়া যায়? তারাও গতর থাকতে কাজ পায় না, তারাও আপ্রাণ চেষ্টা করে চলেছে, সংসার তবু চালাতে পারে না। বয়স বেড়েছে, ক্ষমতা কমেছে, নানান রোগ শরীরে বাসা বেঁধেছে। পেটে ঠিক মতো দুবেলা খাবার পড়ে না, ওষুধ জোগাড় করা ভীষণ দায় হয়েছে। ছেলে মেয়েদের মনে একটু শান্তি দিতে হৃদয় বারবার অশান্ত হয়েছে। জীবন যন্ত্রণা ভীষণ বেড়ে চলেছে, তাই মনে হয় আর নয়, ঢের হয়েছে। এভাবেই কবি প্রশান্ত দাস জীবন যন্ত্রণার ছবি এঁকেছেন। কবির মতো আমাদেরও কি মাঝে মাঝে মনে হয় না যে জীবন বড় যন্ত্রণাময়? কিন্তু কবি রুমা চক্রবর্তী বাগচি এই যন্ত্রণাময় জীবনেও খুঁজেছেন কিছু অন্যরকম গল্প। তার কবিতার নাম এই তো জীবন, রচনা কবি রুমা চক্রবর্তী বাগচি। জীবন মানে কারো ছোট গল্প, কারো হয়তো উপন্যাস। জন্ম থেকে চলে যাওয়ার শেষ দিন, এইটুকুই তো বাস। প্রশ্ন শুনে ভাবলে কি ভাই, খুব সহজে চলা। জীবন মানে দুঃখের সাথে সুখের গল্প বলা। পাওয়ার পাত্র শূন্য নয় তো, না পাওয়ারও কিছু আছে। পাওয়ার পাত্র শূন্য নয় তো, না পাওয়ারই আছে কিছু। দিনের শেষে রাতের তারারা দেখা দেয় পিছু পিছু। প্রতিদিনের রঙ্গমঞ্চে কখনো হই রাজা, ফকির হয়ে গুনছি কত নিত্য নতুন সাজা।
খুচরো পয়সা বাজারে যেমন বিকোয় হাতে হাতে, কান্না হাসি মিলন বিরহ বয়ে চলে সাথে সাথে। ভালোবেসে গভীর ভাবে যখন আগলে রাখি, তাকিয়ে দেখি সবটুকুতেই রইল ফাঁকির ফাঁকি। তবুও জানি মধুর কিছু গল্প আছে কোথাও, সেইখানেতে বাঁধিয়ে রাখি জীবন ভালোবাসাও। চলতে পথে সরিয়ে রাখি কষ্টের ফুলছুরি, ভালো লাগার ভালোবাসার তবেই ফোটে জীবন্ত ফুলগুলি। এখানে বৃষ্টি নেমেছে খুব, জানি না কোথায় কি হচ্ছে। কবি রুমা চক্রবর্তী বাগচির সঙ্গে আমরাও তো চাই ভালো লাগার ভালোবাসার ফুলগুলি ফুটে উঠুক, তাই না? আপনারা নিশ্চয়ই বারবার ঘড়ি দেখছেন, প্রায় শেষের পথে আজকের লাইভ। তবু একটু বাকি আছে, আর একটু থাকুন। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয় সব শালিক শঙ্খ চিলের বেশে। কবি জীবনানন্দের মতোই ফিরে আসার কথা বলেছেন কবি আশিস চক্রবর্তী। তার কবিতা ফিরে আসা, দেখা যাক তিনি কিভাবে ফিরে আসতে চেয়েছেন। কবিতা ফিরে আসা, রচনা কবি আশিস চক্রবর্তী। আবার যদি ঘুরে ফিরে ইট কাঠ ইমারত নরকের স্তূপে, বিষাক্ত ধুন্দুলা হাঁপানির ভিড়ে, অথবা সে পেঁচা ডাকা নিশীথের জুই ফুল ইটে গড়া বস্তির নয়নজুলিতে, হয়তো মোটর চলা পিচ ভাঙা রাস্তায়, ইট খোলা পুকুরের ধারে, ঘুঘু বক মাছরাঙা বাঁশপাতা দুধরাজ, খাল বিল টোপাখানা, দিন রাত পিটাবো যে তাস, বড় বড় কথা কব, রাজনীতি কপচাবো, ডকে বসে উল্টা নিশার, ভাগ করে বিড়িখানি মনের সুখেতে টানি, গুজরান হবে দিন রাত। শুনলেন তো কবি আশিস চক্রবর্তী ফিরে এসে কি কি করবেন। অপূর্ব ভালোবাসা তার জীবনের প্রতি। আর কবি মণিদীপা সোম জীবনের ভালোবাসার ঐকতান শুনিয়েছেন তার একটি সুন্দর কবিতায়। তার কবিতার নাম ঐকতান, কবি মণিদীপা সোমের রচনা। আমি যদি কথা বলি গান যে হয় তোর মনে, আমি যদি চুপ থাকি তুই যে থাকিস মন কেমনে। মনের সঙ্গে আরেক মনের বোঝাপড়া সহজ নয়, মন কেমনের কথাগুলো হয়ে ওঠে ছন্দময়। সেই ছন্দে তালে লয়ে সৃষ্টি হলো কিসের গান, কখনো হাসি কখনো দুঃখ, মধুর তোর মধুর টান। ঝর্ণা জলে শুনতে পাই সেই গানেরই সুরধ্বনি, বনের মাঝে ফুলের সাজে ঝুড়ো পাতার রিনিঝিনি। নদীর কেমন বয়ে যাওয়া, তাতেও কিছু কথকতা, পাহাড় কিছু না বলেও আছে কত চুপ কথা। বিশ্বজুড়ে হাওয়ার সুরে বইছে কত মধুর গান, জীবন জুড়ে শুনছে যেন পাখ পাখালির কলতান। গানে গানে ভরে উঠুক তোর আমার সবার প্রাণ, জীবন মাঝে গেয়ে ওঠা
জীবন মানে গেয়ে ওঠা ভালোবাসার ঐক্যদান। জীবন মানে গেয়ে ওঠা ভালোবাসার ঐক্যদান। সত্যি একরাশ মুগ্ধতা কবি মণিদীপার কবিতায়। অনেক ভালো ভালো রচনা পরিবেশন করতে পারলাম। জানি না আমার এই অপটু পরিবেশনা আপনাদের কেমন লাগলো। কবি ও লেখকদের জানাই আন্তরিক অভিনন্দন। তবে নেমন্তন্ন বাড়িতে ভালো পরিবেশনের পরে তো হাত ধোয়ার জলের বাটি দিতে হয়। সেরকম হাত ধোয়ার জলের বাটি হলো সবশেষে আমার লেখা একটা কবিতা। কবিতার নাম জীবন যেরকম। জীবন এইরকমই, কোথাও না কোথাও তোমাকে যন্ত্রণা দিয়েই ছাড়বে। জীবন এইরকমই, কখনো না কখনো তোমাকে দিয়ে অভিনয় করিয়েই ছাড়বে। দু একটা দগদগে ঘা থেকেই যাবে মনে মস্তিষ্কে। কিছু কিছু ভুলের মাসুল দিয়ে যেতে হবে সারা জীবন। কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থেকে যাবে চিরদিন। কিছু কিছু অপ্রকাশিত ভালোবাসার হবে না উন্মোচন। কোন কোন অবাঞ্ছিত ঘটনা তাড়া করে বেড়াবে নিয়ত। প্রিয়জনের দেওয়া কিছু কিছু আঘাতের কারণ খুঁজে পাওয়া যাবে না। বলি বলি করেও অনেক কথা রয়ে যাবে না বলা। অলিক জেনেও মনের সুপ্ত কামনায় আরেকটা নতুন জীবন। সুখের আলেয়ায় ছুটে ছুটে শুধু অসুখের আমন্ত্রণ। চাওয়া পাওয়ার সরল অঙ্কের উত্তর মিলবে না কোনোদিন। হয়তো কিছু ভুল বুঝাবুঝির কোনোদিন হবে না অবসান। অপ্রকাশিত থেকে যাবে মনের কোণে লুকিয়ে রাখা ছোট্ট অভিমান। জীবন এইরকমই, অনেক অপছন্দের কাজ করিয়ে নেবে হাত ধরে। জীবন এইরকমই, সময়ের অপেক্ষা করে করেই সব সময় ফুরিয়ে যাবে। তবু জীবন বড় সুন্দর। জীবন এক সীমাহীন প্রত্যাশা। জীবন মানেই অস্তিত্বের অহংকার। জীবন মানেই বেঁচে থাকার আনন্দ। জীবন এক অনন্ত অন্তিম ভালোবাসা। সবার জন্য রইল অনন্ত ভালোবাসা। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, উৎসবের দিনগুলো ভালো কাটান এবং অবশ্যই সাবধানে থাকুন। নমস্কার।